আক্তার উদ্দিন মানিকের জন্ম শাহজাদপুর, সিরাজগঞ্জ জেলায়। তিনি একজন লব্ধ প্রতিষ্ঠ ইতিহাস ঐতিহ্য গবেষক হিসেবে বিরল সম্মাননা অর্জন করেছেন। বিস্মিত প্রায় অতীত ঐতিহ্যের সত্য উদ্ঘাটনে ব্রতী হয়ে একের পর এক লিখে চলেছেন, উন্মোচন করে চলেছেন কালের ধুলোয় চাপা বিস্মিত প্রায় ঐতিহাসিক সব ঘটনাবলী। ইতোমধ্যে এপার বাংলা ওপার বাংলার সুধী সমাজে উল্লেখযোগ্য পরিচিতি লাভ করেছেন। প্রচুর পড়াশোনা করেন, গবেষণা করেন, ভ্রমণ করেন আর লেখালেখি করেন। ইতিহাস গবেষণায় তিনি নির্মোহ দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তিনি ভক্তিবাদের ঘোর বিরোধী। তার ধারণা ভক্তিবাদ মানুষকে সত্যনিষ্ঠ হতে বাধা দেয়। তার একটি গুরুত্বপূর্ণ শখ বই সংগ্রহ করা, যার অধিকাংশই ইতিহাস ও ঐতিহ্য ঘনিষ্ঠ। তিনি একজন ভ্রমণ পিপাসু মানুষ। এর মধ্যেই তিনি 29টি দেশ ভ্রমণ করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 24টি। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আক্তার উদ্দিন মানিক সাহেবের লাইব্রেরিতে। এটা শাহজাদপুরে অবস্থিত। বলা যায় শাহজাদপুর বাজারে বিশাল এক লাইব্রেরি। সে সম্পর্কে আমরা পরে আপনাদের সঙ্গে কথা বলবো। তার আগে আসুন আমরা কথা বলি আমাদের আজকের অতিথি আক্তার উদ্দিন মানিক সাহেবের সাথে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনার যে পরিচিতি আমরা পেলাম সত্যি ভালো লাগছে এবং একটু অহংকারও বোধ করছি। শাহজাদপুরে আমাদের মাঝে এখনও এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি খুঁজে বেড়াচ্ছেন শাহজাদপুরের ইতিহাস এবং ঐতিহ্যকে। এই শুরুটা কেমন করে হলো আপনার লেখক জীবনের, গবেষণা জীবনের? এটা বলতে গেলে অনেক শৈশবের স্মৃতিই আসে। আমি শাহজাদপুরেরই সন্তান। আমরা যে সময় স্কুলে পড়ি তখন থেকেই শাহজাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত ছিলাম। আমরা যে সময় কলেজে পড়ি তখন ওই সাংস্কৃতিক কর্মকাণ্ড, রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান করা এবং শাহজাদপুরের সাহিত্য সংস্কৃতি চর্চার জন্য এই যে পহেলা 21শে ফেব্রুয়ারিতে আমাদের ভাষা সৈনিকদের উদ্দেশ্যে যে আমরা স্মরণিকা বের করতাম, ওগুলো থেকেই লেখালেখি শুরু হয়। তা আমি মূলত আগে কবিতাই লিখতাম। গল্প উপন্যাস কিছু বের হয়েছে, যেমন ঢাকা বেতারেও আমি একাত্রা গল্প পাঠ করেছি, কিন্তু মূলত কবিতা ছিল আমার প্রধান দিক। এবং আমি শাহজাদপুর কলেজের ছাত্র থাকাকালীন সবাই কবি হিসাবেই আমাকে জানতো। তো পরবর্তীকালে আমার একটু গ্যাপ হয়ে যায়। কবিতার চর্চার চেয়ে সাহিত্য সংস্কৃতির প্রতি আমার আগ্রহটা, বিশেষ করে ইতিহাস চর্চার দিকে আমি খুব মনোযোগী হই আর কি। আর আমি একটু অনুসন্ধান করেই দেখলাম যে শাহজাদপুরে রয়েছে একটা বিশাল ঐতিহ্য। সেই বিশাল ঐতিহ্যের খবর কিন্তু এখানকার লোকরা জানেই না। শুধু এখানকার লোক কেন, বাংলাদেশের যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন তাদেরও অনেক জানার ঘাটতি রয়ে গেছে। তো এই সমস্ত করে আমি অনুসন্ধান শুরু করলাম। তারপরে এপার বাংলা ওপার বাংলা যেখানে যত গ্রন্থ, আমি ইতিহাস রিলেটেড গ্রন্থ পাই, আমি সংগ্রহ করতে থাকি। এর জন্য আমার প্রচুর খরচ হয়েছে। আমি বহুবার কলকাতায় যে দুর্লভ বইগুলো কখনো ফটোস্টেট করে নিয়ে আসা। বইগুলো মূলত কি ধরনের ছিল? আমার সবগুলো বই হলো ইতিহাস ঐতিহ্য চেতনার। আমি বাংলাদেশ এবং বাংলাদেশের পুরো মধ্যযুগের পুরনো দিনের ইতিহাস ঐতিহ্যকে খুঁজে বের করার জন্যই আমি মনোনিবেশ করি আর কি। যে এই জন্যই আমার সব প্রচেষ্টা। বাংলাদেশ থেকে সিরাজগঞ্জে আপনি আরও সংক্ষিপ্ত করে নিয়ে আসলেন, ছোট করে নিয়ে আসলেন, সেই ঘটনাটি সম্পর্কে যদি একটু বলতেন। কেন এরকম চিন্তা হলো পুরো বাংলাদেশ চিন্তা না করে? শাহজাদপুরের যদি আমি ইতিহাস একটু বলি সামান্য। শাহজাদপুর কিন্তু পুরনো নাম শাহজাদপুর নাম, এটার নাম ছিল ইউসুফ শাহী পরগনা। তো ইউসুফ শাহী পরগনা কেন নাম হলো এটা জানার একটু আগ্রহ আমার হয়, কারণ আমাদের পুরনো দলিলপত্রে বিভিন্ন ইউসুফ শাহী পরগনার কথা উল্লেখ আছে। তো আমি ওই গবেষণা বিভিন্ন ঐতিহাসিক তথ্য অনুসন্ধান করতে করতে জানলাম যে গৌড়ের সুলতান ছিলেন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ। তিনি এই পরগনা প্রতিষ্ঠা করেন। এবং শাহজাদপুরের যে নামটা, শাহজাদপুর মূলত একটি গ্রামের নাম। এখানে শাহ মকদুম শাহ দৌলা নামে একজন মাজার আছে। সেই মাজারের কাছে একটা প্রাচীন মসজিদও আছে।
মসজিদটার মানে অনুসন্ধান করে দেখা গেছে যে এটার প্রায় 550 বছর হয়ে গেছে। বাংলাদেশে মধ্যযুগের ঐতিহ্যের মধ্যে এত পুরনো খুব কমই আছে, দু একটা আছে আর কি এরকম। এমনকি যে মুন্সিগঞ্জে যে মসজিদটা আছে তার চেয়েও শাহজাদপুরের মসজিদটা কিছু কয়েক বছরের পুরাতন। এই মসজিদটার প্রতিষ্ঠাতাকে এখানে বহু ধরনের গল্প থাকলে ঐতিহাসিক অনুসন্ধানে আমরা জানতে পারলাম যে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ রাষ্ট্রীয় কোষাগার থেকে এই মসজিদটা তৈরি করেন। তো এই মসজিদ তৈরি করতে গিয়ে ইতিহাস আলোচনা করতে গিয়ে তিনি এখানে যে শাহ মখদুম শাহ দৌলার যে মাজার তার পাশেই মসজিদ, এবং শাহজাদপুরকে কেন্দ্র করেই উনি একটা পরগনা স্থাপন করেন। সে যুগে একটা জেলার সমান ছিল একটি পরগনা। আমাদের পরগনার উপরে ছিল সরকার, সরকার মানে একটা বিভাগ বলা হতো, বিভাগের অধীনে অনেকগুলো জেলা ছিল, জেলাকে তখন বলা হতো পরগনা। তো শাহজাদপুরকে কেন্দ্র করে যে পরগনা গড়ে ওঠে ওর নাম রাখা হয় ইউসুফ শাহী পরগনা। ইউসুফ শাহী পরগনাটা অনেক বড় এলাকা নিয়ে। এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? এটা ইংরেজ আমলে উপজেলা থানা তৈরি করার আগ পর্যন্ত এই ইউসুফ শাহী পরগনাই ছিল। হ্যাঁ, ব্রিটিশ আমলে যখন থানা গঠন হয় তখন আস্তে আস্তে থানার থেকে পরবর্তীকালে উপজেলা হয়, এবং পরগনার কথাটা মানুষ ভুলতে বসে। এবং অন্তত আমি মনে করি যে 400 বছর তো ছিলই পরগনার ইতিহাস। আর সিরাজগঞ্জের ব্যাপারটি কি করে এলো? সিরাজগঞ্জ হলো যে সিরাজগঞ্জ বর্তমান যে সিরাজগঞ্জ শহর যেখানে অবস্থিত, সিরাজগঞ্জের এই অংশটা পাবনা জেলার অংশ ছিল না আগে। এটা ছিল জামালপুরের একটি অংশ, বা ময়মনসিংহের একটি অংশ ছিল সিরাজগঞ্জ। তো এখানে সিরাজগঞ্জের যে ইতিহাস বলতে গেলে বেলকুচি নামে একটি জায়গা আছে। বেলকুচির জমিদার ছিলেন সিরাজ আলী চৌধুরী। এই বেলকুচি তখন কিন্তু ময়মনসিংহের অধীনে ছিল একটি পরগনা, মানে একটা অংশ। সেই বেলকুচিতে পরগনার জমিদার সিরাজ আলী চৌধুরী নিজের নামে একটি বন্দর স্থাপন করেন। ওই বন্দরটির নামই হলো সিরাজগঞ্জ। বর্তমানে সিরাজগঞ্জ শহর যেখানে, এটি কিন্তু সেই স্থান না, কারণ 3-4 বার নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় ভাঙতে ভাঙতে এখন বর্তমান স্থানে আসছে। তারপরে আরেকটা ঐতিহাসিক ঘটনা আছে, এটা ছিল ময়মনসিংহ জেলার একটি অংশ, এবং জামালপুর মহকুমার একটি থানা ছিল সিরাজগঞ্জ। তো এক সময় এখানে একটা ভূমিকম্পের ফলে একটা বিরাট পরিবর্তন হয়। তখন এই সিরাজগঞ্জের মাঝখানে ছোট্ট একটি নদী ছিল, নদীটার নাম ছিল যমুনা নদী। আজকে যে বিশাল নদী দেখছি তখন কিন্তু নদীটি এত বড় ছিল না। প্রায় 150-150 বছর আগে একটা ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। পুরাতন ব্রহ্মপুত্রের সমস্ত জলধারা যমুনা দিয়ে প্রবাহিত হয়, যার ফলে যমুনা এক বিশাল নদীতে পরিণত হয়, এবং ব্রহ্মপুত্র ভৈরবের কাছে যে ব্রহ্মপুত্র মরা ব্রহ্মপুত্র বলে এটা সংকীর্ণ হয়ে গেছে। এই সিরাজগঞ্জ তখন জামালপুর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশাল নদীর কারণে জামালপুরের সাথে সিরাজগঞ্জ থেকে যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে। তখন ব্রিটিশ সরকার প্রায় 150-200 বছর আগে এই একটা থানা একটা পাবনা জেলার অন্তর্গত করে, এবং পাবনা জেলাকে যখন করে তখন 1857 সালের দিকে সিরাজগঞ্জকে মহকুমা হিসেবে ডিক্লেয়ার দেওয়া হয়। চমৎকার। আমরা জানতে চাইবো আপনার এই গবেষণা গ্রন্থে একটু, যদি আমরা বলি দুষ্প্রাপ্য কোনো তথ্য রবীন্দ্রনাথ কেন্দ্রিক, সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। রবীন্দ্রনাথ সম্পর্কে একটা ভুল তথ্য দেওয়া হচ্ছে সবখানে। শাহজাদপুরে রবীন্দ্রনাথ ছিলেন 1890 সাল থেকে 96 সাল পর্যন্ত। 6 বছর 6.5 বছর উনি শাহজাদপুরের দায়িত্বে ছিলেন। তাদের জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের যে ইউসুফ শাহী পরগনার জমিদারি, তার একটা অংশ ঠাকুর পরিবার এটা ক্রয় করে ইংরেজদের কাছ থেকে। তার পরিবারের সুপারভাইজার হিসেবে উনি মাঝে মাঝে আসতেন। রবীন্দ্রনাথের ভূমিকা কিন্তু এখানে খুব বেশি না, কিন্তু রবীন্দ্রনাথ যেহেতু বিশ্বকবি, এখানে তার অনেকগুলো ছোট গল্প, যেমন কবিতা, 2 পাখি কবিতা, সোনার তরী, কিংবা ওই যে ছুটি গল্প,
পোস্টমাস্টার, এই সমস্ত বিখ্যাত সাহিত্য কিন্তু উনি এখান থেকে রচনা করেন, যার ফলে শাহজাদপুর এত প্রসিদ্ধ হয়েছে। এবং 1897 সালে যখন তাদের পরিবারের সম্পত্তি বংশধর মালিকদের মধ্যে বিলি বন্টন করা হয়, রবীন্দ্রনাথের কাকাতো ভাইয়ের ছেলেরা শাহজাদপুরের জমিদারের মালিকানা প্রাপ্ত হয়। তারপরে রবীন্দ্রনাথ আর কখনো আসেন নাই। 1897 সালের পরে রবীন্দ্রনাথকে কখনো শাহজাদপুরে দেখা যায়নি। এই বইটি যখন প্রকাশ হয়েছে ভারত তথা কলকাতা থেকে, এই তথ্যগুলোর বিরুদ্ধে কখনো কি তারা কোনো না, আমার তথ্যর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নাই। কারণ হলো এটা এতই মানে তথ্যবহুল যে আমি সাধারণত না, আমি রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে রবীন্দ্রনাথের ঠাকুর পরিবারের ইতিহাসের সাথে শাহজাদপুরের ইতিহাসকে একটা সমন্বয় করার জন্য, কারণ শাহজাদপুরের ঠাকুর জমিদাররাই ছিল শাহজাদপুরের জমিদার, আরও অন্য জমিদারও ছিল, তার মধ্যে একটা অংশের মালিক ছিলেন ঠাকুর জমিদাররা। আমি এই তথ্যপত্র সংগ্রহ করতে আমি ঠাকুর বাড়ির তথ্যগুলোকেই গুরুত্বপূর্ণ মনে করি, যার ফলে রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর অথবা রবীন্দ্রনাথের ভাইদের দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জীবনী, তারপরে ওই আরও অন্য লেখক যারা আছেন, সত্যেন্দ্রনাথ ঠাকুরের আমার ছেলেবেলা, এই সমস্ত রবীন্দ্রনাথের পরিবারের লোকদের তথ্যটাকেই মানে আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করে, যার ফলে লিখছি। যে কিন্তু এই জন্য এই বইটাকে চ্যালেঞ্জ করার মতো কিংবা কোনো তথ্য অসঙ্গতি আছে এটা বলতে পারবে না কেউ। এটা কবে প্রথম বের হলো? এটা জোড়াসাঁকো থেকে শাহজাদপুর বইটা প্রকাশিত হয় 2008 সালে আর কি। এবার জানতে চাই শাহজাদপুর সম্পর্কে যে অমূল্য তথ্যগুলো আপনি আপনার বইতে উপস্থাপন করেছেন, তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য অংশ যদি বলতেন। শাহজাদপুরের মানে অমূল্য তথ্যের মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শাহজাদপুরের সেই ঐতিহাসিক কৃষক বিদ্রোহ, তখন শাহজাদপুর পাবনা জেলাভুক্ত হওয়াতে পাবনার কৃষক বিদ্রোহ বলতে যাচ্ছেন এখানে কৃষক বিদ্রোহ হয়েছিল? হ্যাঁ, 1857 সালে যে কৃষক বিদ্রোহ হয় এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে বড় বড় প্রায় 7-8টি বিদ্রোহ হয়, যেমন তিতুমিরের কৃষক আন্দোলন, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এরকম যে বিদ্রোহগুলো হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাহজাদপুরের কৃষক আন্দোলন। আমরা কিন্তু অনেকেই এটা জানি না। এবং শাহজাদপুরের কৃষক আন্দোলন অল্প একটু আত্র অনেকেই জানে, যেমন পাবনার কৃষক বিদ্রোহ অথবা ওই যে পলো বিদ্রোহ বলে, কিন্তু শাহজাদপুর কেন্দ্রিক বিদ্রোহটার কথা আমরা খুব কি একটা জানি। শাহজাদপুরের যে মূল নেতা ঈশানচন্দ্র রায়, যার নেতৃত্বে কৃষক বিদ্রোহটা হয়, তিনি শাহজাদপুরের মানুষ ছিলেন, দৌলতপুর গ্রামের ঈশানচন্দ্র রায়। আচ্ছা আচ্ছা, আর কি কি তথ্য আপনি এখানে উপস্থাপন করেছেন? এই তথ্যের মধ্যে যে তথ্যগুলো নেওয়া হয়েছে, তখন 1873 সালে যে কৃষক বিদ্রোহ হয়, তখন কিন্তু কলকাতা কেন্দ্রিক ব্রিটিশ সরকারের অধীনে বহু সংবাদপত্র প্রকাশিত হয়ে গেছে, যেমন সোমপ্রকাশ, তারপরে হলো অমৃতবাজার, দি হিন্দু, এরকম অনেকগুলো পত্রিকা প্রকাশিত ছিল। আমি এইটার ডকুমেন্ট হিসেবে সেই পত্রিকার তথ্যগুলোকেই নিয়ে আসছি, যার ফলে সেই যুগে প্রকাশিত পত্রিকার অনুসারে পশ্চিমবঙ্গে কিছু কাজ হয়েছে। আপনি যদি স্বপন বসুর নাম শুনে থাকেন, উনি এই ধরনের কাজ করছেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তার গ্রন্থের শাহজাদপুরের ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ তথ্য রয়ে গেছে। আমরা যদি বলতে চাই সংক্ষেপে যে শাহজাদপুরের এই গোটা ইতিহাসের মধ্যে বীর হিসেবে কাদেরকে আমরা চিহ্নিত করতে পারি, যাদের কারণে শাহজাদপুর এতটা পথ এসছে? শাহজাদপুরের পুরনো দিনের ইতিহাসটা আপনি পাবনা জেলার ইতিহাস রাধারমণ রায়ের বইতে কিছুটা পাওয়া যায়। তাতে শাহজাদপুরে যে একটি দুর্গ ছিল এবং পরগনার একটা হেডকোয়ার্টার হিসেবে শাহজাদপুরের গুরুত্বপূর্ণ স্থান ছিল, তার চিহ্ন এখনও বিভিন্ন জায়গায় আছে। আমার বর্তমানে যে শাহজাদপুর থানা এবং শাহজাদপুর শহরের অনেক খালগুলো সে যুগের পরীক্ষা হিসাবে দেখা যায়। এই শাহজাদপুরের এই তথ্যগুলো তো গুরুত্বপূর্ণই, সেগুলোর সম্পর্কে জানার সূত্র খুবই কম, সে সুযোগগুলো নেই, কারণ মধ্যযুগের ইতিহাস চর্চা হয়তো ফার্সি ভাষায়। বাহারিস্তানি গায়েবী নামে একটি বই, যখন ওই মোগল সেনাপতি ইসলাম খাঁর অন্যতম সেনাপতি ছিলেন মির্জা নাথান, উনি ইসলাম খাঁর সাথে শাহজাদপুরে আসছিলেন
এবং ঢাকা বিজয়ের আগে শাহাদাতপুরে ওনারা প্রায় 10-15 দিন অবস্থান করেন এবং একটি রোজার সময় শাহাদাতপুরে থাকেন এবং শাহাদাতপুরে তারা ঈদ উদযাপনও করেন। আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কত? আমার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 22টি আর কি এর বলা মধ্যে চলে। যদি বলি মূলত কি ধরনের বই আপনি প্রকাশ করেছেন? আমি আগে যে কবিতার বই লিখতাম, কবিতা তো অন্য ধরনের ব্যাপার, ব্যক্তিগত আবেগিক, মানুষ কবিতায় লেখে। আর আমি ইতিহাস চর্চা করছি, তার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ তথ্য আছে। 1 নম্বর হলো পাবনা জেলার যে প্রজা বিদ্রোহটা শাহাদাতপুর থেকেই সূত্রপাত হয়, এটি একটি। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের শাহাদাতপুরে অবস্থানকালীন সময় এবং তার পরবর্তীকালের তথ্য নিয়ে শাহাদাতপুরের গুরুত্বপূর্ণ ঠাকুর জমিদারদের যে তথ্যগুলো। আপনার এই পুরো বইটা, বিশেষ করে সিরাজগঞ্জের ইতিহাস ঐতিহ্য, এই বইটা লিখতে গিয়ে সময়কালটা যদি আমরা ধরতে চাই, কত সাল থেকে কত সাল? শাহজাদপুরের আমরা যদি ধরি, শাহজাদপুরের ওই ধরেন এটা ওই মধ্যযুগের, আমরা শাহজাদপুরের পুরনো দিনের ইতিহাসের মধ্যে যেমন শাহজাদপুরের শাহ মখদুম শাহের মসজিদ, এটি কিন্তু 550 বছরের, এটি এই অঞ্চলের পুরাতন। তাহলে আমি 500-600 বছরের মধ্যেকার তথ্যগুলো এর মধ্যে আসছে মোটামুটি। লেখালেখির জন্য কতটা সময় লেগেছে বইটি প্রকাশ হওয়া পর্যন্ত? বইটার লেখালেখির চেয়ে আসলে তথ্য সংগ্রহ করতে বেশি সময় লাগে। হ্যাঁ, আপনি মনে করেন যে একটা শাহজাদপুরের কিছু তথ্য আছে, একটা প্রাচীন বই যেটা অনেকের কাছে হয়তো নাই। একসময় সিরাজগঞ্জ, এই পাবনা সিরাজগঞ্জ জেলার পাবনা সমিতি নামে একটি সংগঠন চট্টগ্রামে ছিল। চট্টগ্রামে মানে ওই 47-এর দেশভাগের পরে ওই কলকাতা কেন্দ্রিক মানে ডাক্তার, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের পাবনা জেলার যারা ছিল তারা অনেকেই চট্টগ্রামে বসতি স্থাপন করে এবং চট্টগ্রামে তারা পাবনা সমিতি নামে একটি সংগঠন গড়ে তোলে। গুরুত্বপূর্ণ পাবনা সমিতি নামে 1962 সালে তারা একটা বই প্রকাশ করে, পাবনা পরিচিতি। আশ্চর্যের ব্যাপার যে এই পাবনা পরিচিতির মধ্যে শাহাদাতপুরের এবং পাবনা জেলার সিরাজগঞ্জ অঞ্চলের যে প্রাচীন তথ্য আছে, সেই তথ্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং এই বইটি এই একটা পাবনা সমিতি নামে প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়। এটা অত্যন্ত দুর্লভ একটি বই, এখন হয়তো পাওয়া যায় না, কিন্তু বইটা গুরুত্বপূর্ণ, আমার কাছে সহায়ক হিসেবে। আপনার এই যে বিশাল লাইব্রেরি, এখানে কত ধরনের বই এবং সংখ্যা কত? আমাদের এখানে 6,500 বই আছে। এটা সম্পূর্ণ বইগুলো আমার ব্যক্তিগত কালেকশনে সংগ্রহ করা। আমি তো যখন আমি ইন্ডিয়া যাই তো ওই বস্তা বস্তা বই নিয়ে আসি। ঐতিহাসিক বই হিসাবে বলবো যে আমার সংগ্রহের বইগুলো অত্যন্ত বেশি, অনেকের সংগ্রহেই নাই এত বই, বিশেষ করে এক ধরনের ইতিহাস কেন্দ্রিক বই। চমৎকার একটি লাইব্রেরি, কিন্তু পাঠক সংখ্যা কিরকম? পাঠক সংখ্যা স্বভাবতই খুব কম। একজন এর আগে রাজশাহী ইউনিভার্সিটির একজন ছাত্র যিনি পিএইচডি গবেষণা করার জন্য আমাদের লাইব্রেরিটি ব্যবহার করছেন। এরপর আমরা যে বইটি নিয়ে কথা বলতে চাই, আপনার লেখা রাসসুন্দরী দাসী আমার জীবন, একটু যদি প্রেক্ষাপটটা বলতেন। রাসসুন্দরী দাসী শাহাদাতপুরের একজন কৃতি সন্তান ছিলেন আর কি, শাহাদাতপুরের কাছে পোতাজিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। উনি একটি আত্মজীবনী বই লেখেন, বইটির নাম হলো আমার জীবন। কলকাতার মানে এশিয়াটিক সোসাইটির লাইব্রেরিতে আমি ওর কিছু বইয়ের 2-1 পাতা ছেঁড়া অবস্থায় আমি একটি সংগ্রহ করতে সক্ষম হই এবং আমি অবাক হলাম যে শাহাদাতপুরের এই মেয়েটি যে আমার জীবন গ্রন্থ লেখেন সেটি 200 বছর আগে। এবং বাংলা সাহিত্যে এটা পুরুষ এবং নারীদের মধ্যে, লেখকদের মধ্যে উনি প্রথম আত্মজীবনী লেখেন এবং সেই বইটির নামই আমার জীবন রাসসুন্দরী দাসী। সেই বইটির সম্পর্কে আমি পাবলিশ করি এবং এই বইয়ের কিছু অনুসন্ধানমূলক কাজও করি। তো এই রাসসুন্দরী দাসীর যে ইতিহাস শাহাদাতপুরের একটি গৌরবের একটা অংশ, এটা আমি মনে করি। এই তথ্যটি ধরেন একসময় রাসসুন্দরী দাসীর নাম এখন সবাই জানে, পার বাংলা ওপর বাংলায় সবাই জানে, অনেক ইউনিভার্সিটিতেও হয়তো তার
গবেষণা কিংবা পাঠ্যক্রম হিসাবেও এটার বাংলা বিভাগের লোকদের দেখতে হয়, পড়তে হয়। কিন্তু এই রাজসুন্দরী দেশের এই দুর্লভ বইটা আমরা প্রকাশ করে দিয়ে আমার মনে হয় যে এইখানকার মানুষের পক্ষ থেকে একটা বড় কাজ করা হয়েছে। এটা আমি নিজকে খুব ধন্য মনে করি যে এই সুযোগটা আমার হয়েছিল আর কি। সংক্ষেপে আপনার দু একটা উল্লেখযোগ্য বই সম্পর্কে যদি আমাদের বলতেন, দু একটা। শাহজাদপুরের একটা উল্লেখযোগ্য বই তো সিরাজগঞ্জ জেলার ইতিহাস ঐতিহ্য, এটা নিয়ে একটু আলোচনা হয়েছে। তারপরে শাহজাদপুরের কৃষক বিদ্রোহ, যে এই যে আমরা শাহজাদপুরে যে 1857 সালে শাহজাদপুরের বিদ্রোহটা পরবর্তীকালে গোটা পাবনা জেলায় ছড়ার পরে, শুধু পাবনা না গোটা বাংলাদেশেই ছড়িয়ে পড়ছিল, এমনকি নদিয়া 24 পরগনাতেও কৃষক বিদ্রোহ এবং শাহজাদপুরের কৃষক বিদ্রোহকে অনুপ্রেরণা হিসেবে তারা গ্রহণ করেছিল। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে বগুড়ার ইতিহাসটাও আমি লিখছি, বগুড়ার প্রাচীন ইতিহাস নিয়ে। বগুড়ার ব্যাপারে আপনার আগ্রহ জন্মানোর কারণ কি? বগুড়ায় আমি আমার কর্মজীবনের একটা বেশি সময় বগুড়ায় থাকতে হয়। তো বগুড়ায় যাওয়ার পরে বগুড়ার পুরনো দিনের ইতিহাস নিয়ে আলোচনা করি এবং বগুড়ার চরিত কোষ এবং বগুড়ার ইতিহাস, প্রাচীন ইতিহাস নিয়ে 2টা বই প্রকাশ করি। এবং আমার এই বইগুলো প্রকাশিত হওয়ার পরে বিভিন্ন পাবলিশার তারা কিন্তু তাদের নিজেদের টাকায় আমাকে দায়িত্ব দেয় যে আপনি বগুড়ার ইতিহাসটা লেখেন, পাবনার ইতিহাসটা লেখেন। এগুলো তারাই প্রকাশ করছে এবং তাদের উৎসাহী এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি একজনের নাম উল্লেখ করতে চাই, গতিধারা নামে একটা প্রকাশনী ছিল। ওনার হলো ছিল যে উনি এর মালিক ছিলেন শিকদার আবুল বাশার, স্বত্বাধিকারী ছিলেন। উনি নেই, এখন বেঁচে নেই, উনি অকাল মৃত্যু হয়েছেন। তার ইতিহাসের ব্যাপারে বড় আগ্রহ ছিল। সে বাংলাদেশ কেন, পশ্চিমবঙ্গ সহ 2 বাংলার যা আঞ্চলিক ইতিহাস সংগ্রহের দিকে একটি মনোযোগী হন। আচ্ছা, একটা নির্মোহ জবাব চাচ্ছি, আপনার এই গবেষণাধর্মী বইগুলো, গ্রন্থগুলো বাংলাদেশে জাতীয় পর্যায়ে এবং কলকাতায় কতটা সমাদৃত? বাংলাদেশে, কলকাতায় তো অনেক, মানে বাংলাদেশের বই এমনি তো কলকাতায় বেশি প্রচার হয় না। তারপরেও কলকাতার বহু, আমি যে সময় মিজানুর রহমান ত্রৈমাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে লিখতাম শাহজাদপুরের এই কৃষক বিদ্রোহের কথা, তখন কিন্তু ওই কলকাতার প্রচুর পাঠক, তাদের আগ্রহ ছিল। তারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে এই আমার লেখাগুলোর প্রতি তাদের আগ্রহ আমি দেখেছি। পশ্চিমবঙ্গের বালুরঘাট এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ওই শিক্ষকরাও আমার এখানে বিভিন্ন সময় এসেছেন শাহজাদপুরে। তারপরে শাহজাদপুরের এই ইতিহাস নিয়ে, আসলে ইতিহাস চর্চায় তো মানুষের আগ্রহ কমই, খুব অল্প সংখ্যক পাঠকরাই এগুলো পড়ে। তবে যারা ইতিহাস চর্চা করেন তারা কিন্তু ইতিহাসের বই যেখানে থাকলে পাওয়া যায় সেটা সংগ্রহ করবেনই, যত টাকাই লাগুক। এটা তার টাকা কিংবা তারা পরিশ্রমকে বেশি গুরুত্ব মনে করেন না, তারা মনে করেন যে সংগ্রহ করতে হবে নিজেকে সমৃদ্ধ করার জন্য। আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি এই লেখালেখির পাশাপাশি, গবেষণার পাশাপাশি একটা বড় দায়িত্ব পালন করছেন। একটি এনজিওর নির্বাহী হিসেবে আপনি কাজ করছেন এবং প্রধান হিসেবে কাজ করছেন, এবং সেখানে কি ধরনের কার্যক্রম চলছে? আমি যতটুকু জানি এটা উত্তরবঙ্গেই এর কার্যক্রম অনেক বেশি, সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং যার সঙ্গে আমি বহু বছর থেকে জড়িত, প্রায় 35 বছর হয়ে গেল, তারও আগের থেকে প্রায় 40 বছর যাবৎ আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত। একসময় মনে করেন যে এই যে বর্তমানে পিপিডি, প্রোগ্রাম ফর পিপুলস ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠান, আমি ছাত্র জীবনেই, আমি তখন জগন্নাথ কলেজের ছাত্র ঢাকায়, তখন আমরা প্রতিষ্ঠা করি পিপিডি, প্রোগ্রাম ফর পিপুলস ডেভেলপমেন্ট। এটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে গেছে এবং শাহজাদপুরে হাসপাতাল এবং বহু রকমের কল্যাণমুখী কাজের সঙ্গে তারা জড়িত। আর পরবর্তীকালে আমি পিপিডি ছেড়ে ওই ইউসি কানাডাতে জয়েন করি আর কি। ইউসি কানাডার একটি প্রতিষ্ঠান ছিল, পরবর্তীকালে একটি এনজিও হিসেবে দাঁড়ায়, সে এনজিওটিও ইউসি কানাডার সহযোগিতা নিয়ে আমি প্রতিষ্ঠা করি। সেটা হলো উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি। এই প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গের সবগুলো জেলাতেই আমাদের অফিস আছে, আমাদের কার্যালয় আছে এবং কার্যক্রমও আছে।
তো এগুলোর থেকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ এটা কাজ করছি। সংক্ষেপে কি বলা হয় এই কার্যক্রমটাকে? এটা উন্নয়নমূলক কার্যক্রম, বেসরকারি খাতের। আর নামের সংক্ষিপ্ত অংশটা কি? ইউডিপিএস। ইউডিপিএস। ইউডিপিএস থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করি, যেমন একটা হলো ব্রহ্মপুত্রের চরে আমরা মিষ্টি কুমড়ার চাষ করি। এটা কিন্তু ব্যাপক আলোচিত হয়েছিল, এবং ব্রহ্মপুত্রের নদী শুকিয়ে যাওয়ার পরে যে বিশাল চর পড়তো, বিশেষ করে কুড়িগ্রাম জেলায়, ওইখানে আমরা, এবং রংপুর জেলাতেও আমরা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই 3 জায়গায় আমরা মিষ্টি কুমড়ার চাষ করি। এবং এটা কৃষকরা ভয়ানক বিভিন্নভাবেই লাভবান হয় তারা এগুলোর থেকে। উন্নয়নমূলক কাজেও আমাদের এই প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে। আর এছাড়া কি কাজ করেন মহিলাদেরকে আত্মনির্ভরশীল করা, তাদেরকে স্বাস্থ্য, শিক্ষা এবং তাদের উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করা। একটু বলতে চাই, মোটামুটি আনুমানিকভাবেও আপনি বলতে পারেন কত মানুষের ক্যাটার করছেন আপনারা? আমাদের প্রায় 2 লক্ষ সদস্য। আমাদের 2 লক্ষ। হ্যাঁ। এটার সদস্যদের কি কি কাজ করতে হয়, কিংবা তাদের সম্পর্কে যদি আমি একটু জানতে চাই? এই হতে পারেন সদস্য না, কত সদস্য সাধারণত বলা হচ্ছে যে যারা গ্রামের মানুষ, যারা মানে হতদরিদ্র বলি না আমরা, গ্রামের যারা শ্রমজীবী মানুষ, তাদেরকেই আমরা সদস্য হিসেবে গ্রহণ করতে চাই, এবং তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা, তাদের পারিবারিক আয় বৃদ্ধি করা আমাদের কাজের মধ্যে অন্যতম। আপনার অবসর সময়গুলো, আমি জানি বই পড়াই বলবেন, তারপরেও বই পড়া ছাড়া অন্য কিছু আছে কিনা? অবসর সময় আমি ভ্রমণ করি, প্রচুর ভ্রমণ করি আমি, দেশে বিদেশে। ভ্রমণ কাহিনী কিছু আছে? ভ্রমণ কাহিনী আমি এখনো লেখা শুরু করি নাই, দেখা যাক, যদি শরীর, স্বাস্থ্য, মন সবকিছু ঠিকঠাক থাকে লাগবো। আমি বাংলাদেশের সবগুলো জেলায় ভ্রমণ করেছি। এটা আমার বিরাট, মানে নিজের ইচ্ছা নিয়েই, যে আমার বাংলাদেশকে আগে দেখতে হবে। মানে লেখার জন্য একটা বিরাট ব্যাপার, গোটা বাংলাদেশকেই ঘুরে দেখেছি আমি। আচ্ছা, শুধু তাই না, আমি পৃথিবীর এশিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা এবং আফ্রিকার বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, এবং মোট 29টি দেশে আমি ভ্রমণ করি। আলহামদুলিল্লাহ। আমরা তো বলবোই পৃথিবীর সেরা দেশ বাংলাদেশ। বাংলাদেশের পরে কোনো দেশ যদি আপনার হৃদয়ে স্থান পেয়ে থাকে, সেটা কোন দেশ? বাংলাদেশের মানে হৃদয়ে স্থান পাওয়ার মতো, যেমন আমি জাপানকে বলতে পারি যে আমার ভালো লাগার একটি দেশ। মানে এটা কেন, জাপানেও তো লোক সংখ্যা, টোকিও তো পৃথিবীর ঘনবসতিপূর্ণ একটি নগরী, যেটা হয়তো ঢাকার চেয়েও অনেক বড়, কিন্তু এই টোকিও শহরে আমি দেখলাম যে কোনো যানজট নাই, ডিসিপ্লিন, এবং কোনো লোকজনও নাই, সব মাটির নিচ দিয়ে সব চলাফেরা করে, অর্থাৎ ওই যে মেট্রো ট্রেনে তাদের চলাফেরা করে। এত সহযোগী তারা মানুষ হিসাবে, যেমন আমরা জাপানি খাবার খেতে পারি না, এই ইন্ডিয়ান হোটেল কোথায় পাওয়া যায় ইন্ডিয়া, ওরা জাপানিরা নিজের দোকান থেকে উঠে এসে আমাদেরকে কিন্তু এ ব্যাপারে সহযোগিতা করছে, তার দোকান ফেলে রেখে। আর জাপানের পরে যদি কোনো একটি বলতে চাই? আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ দেশ হলো, আমি বলবো উজবেকিস্তান। এটা মধ্য এশিয়ার, এটা নিয়ে কিন্তু প্রচুর গবেষণা করার ব্যাপার আছে। আপনারা জানেন কি না যে উজবেকিস্তান কিন্তু তুর্কিদের হলো আদি বাসস্থানের অন্যতম, এবং আমরা মোগলদের কথা বলি, আর মোগলদের আমলের যদি অন্যদের কথা বলি, বেশিরভাগ লোকই উজবেকিস্তান, তুর্কিস্তান, তুর্কমেনিস্তান এইসব জায়গা থেকে আসছে। তে ওই উজবেকিস্তানের সমরখন্দ বুখারার নাম কে না জানে? তাশখন্দ, সমরখন্দ, বুখারা। আমি এই ঐতিহাসিক স্থানে যেতে পেরে আমি যথেষ্ট নিজকে ধন্য মনে করেছি। আমি সেই কথা মনে করি, সমরখন্দের সেই চেঙ্গিস খানের আক্রমণের যে দুর্গ ধ্বংস হয়ে যায়, সেটা দেখলাম। তৈমুরলংয়ের বিভিন্ন কাজ, এবং তাদের তৈমুরলংয়ের সমাধি, এবং তাদের তৈরি করা বিভিন্ন মসজিদ টসজিদ এবং বিভিন্ন ইমারত, এগুলো আমার কাছে আমি মুগ্ধ হয়ে দেখছি। এবং সমরখন্দের পরে আরেকটা আসে, যেমন বুখারা। বুখারায় হলো ওই নসিরুদ্দিন হোজ্জার গল্প কে না জানি, তার বাড়ি কিন্তু বুখারা ছিল, নসিরুদ্দিন হোজ্জা। আমি ওইখানে নসিরুদ্দিন হোজ্জা দেখলাম, ওই অঞ্চলে এখনো পপুলার, এবং অনেকেই হয়তো জানেন না যে এটা কোনো কল্প কাহিনী না, কল্প কাহিনী না। এবং ওইখানে ওই সমরখন্দে দেখলাম পিতলের তৈরি বিশাল একটা
মূর্তি আছে নাসিরউদ্দিন হজ্জার। আপনি কিসের উপর ডক্টর, কোন বিষয়ের উপর ডক্টরেট করেছেন? আমি ইতিহাসের উপরেই করেছি। আচ্ছা, আমার ওই যে পাবনা প্রজা বিদ্রোহটাই মূল কাজ। এই যে এটি আমার থিসিস পেপার, কোথায় করলেন? শাহজাদপুর কৃষক বিদ্রোহ। আমি করেছি বলা চলে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে, আমেরিকার একটি প্রতিষ্ঠান থেকে, কিন্তু আমি কাজ করেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল জলিলের সাথে আমি কাজ করেছি, আপনি- ওনার গাইড হিসেবে কাজ। আচ্ছা, আমি শুধু জানতে চাচ্ছিলাম, শেষ পর্যায়ে এসে একদম শেষ প্রশ্ন বলা যায়, আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে, অপূর্ণ ইচ্ছে থেকে থাকে লেখালেখি রিলেটেড, সেটা কি, যে কাজটি আপনি করতে চান আসলে শুরু করেননি? লেখালেখির কাজ হলো, আমি একটা কাজ ধরে কিন্তু শেষ করিনি। মানে এই করোনার পরে, করোনাকালীন সময় অনেকটা মানে কেমন যেন হয়ে গেছি, মানে লিখতেও ইচ্ছা করে না। যেমন হলো এই বাঙালির ইতিহাস, মধ্যযুগের একদম 1200 শতাব্দী থেকে এই ইংরেজ আমল পর্যন্ত, কিংবা ইংরেজের শেষ পর্যন্ত আমার একটা ইতিহাস লেখার ইচ্ছা। তো ইতিহাসে এগুলো তথ্য আছে, সব সংগ্রহই করা হয়েছে, কিন্তু কাজ করার সময় হচ্ছে না। তো এটা একটা বিরাট কাজ। প্রতিদিন ক ঘন্টা লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন? এখন তো বেশি লেখালেখি করি না বলা চলে, কিন্তু এক সময় তো আমি রাত্রেই তো করতাম বেশি কাজ। তাতে প্রতি রাত একটা দুটা তো বাস্তই, প্রতি রাত্রেই আমার জেগে জেগে সারা কাজ করতে। বিশ্বের আলোকে গবেষক হিসেবে কাকে আপনার সেরা পছন্দ? সারা বিশ্বের আলোকে বললে তো অনেক বিরাট আচ্ছা, ব্যাপার। এশিয়া আহ, কিংবা ভারত, পাকিস্তান, বাংলাদেশ? হ্যাঁ, ভারত, পাকিস্তান, বাংলাদেশের অনেকের মধ্যেই তো অনেক গবেষণার কাজ আছে। তবে বাংলাদেশের ইয়াতে মধ্যযুগের ইতিহাস নিয়ে কাজ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভবত ভাইস চ্যান্সেলরও ছিলেন উনি, ডক্টর আব্দুল করিম। তার কাজগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় এবং অথেন্টিক। এবং আমি যতদূর জানি যে পশ্চিমবঙ্গেও তার বই, মধ্যযুগের ইতিহাস যার নিয়ে কাজ করে, তারা তার বইটি রেফারেন্স হিসেবে গ্রহণ করেন। মানিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদেরকে সময় দিলেন এবং শাহজাদপুর সম্পর্কে, সিরাজগঞ্জ সম্পর্কে এবং মোটামুটিভাবে আপনার লেখক জীবন, সাহিত্য জীবন সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারলাম। সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি।